आपकी আদালতে জৈন মুনি তরুণ সাগরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি দ্বিচারিতা করেন। মুনিজি, আপনি বলছেন যে আপনার কোনো জিনিসের প্রতি মোহ নেই, না ব্যাংকের বই আছে, না পকেটে টাকা আছে। আরে পকেটে নেই তো টাকা থাকবে কি করে ভাই? তাহলে যখন লোকজন এসে আমাকে বলেন যে মুনিদেব, আমরা আপনাকে দেখে খুবই প্রভাবিত, আমরা সবসময় আপনার সঙ্গেই থাকতে চাই, আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন। তো আমি তখন বলি, আরে ভাই, যে মানুষটা ড্রেসই নেই তার অ্যাড্রেস কোথা থেকে আসবে? তাহলে যে মানুষটা কোনো ড্রেস নেই, কোনো মায়া নেই, কোনো মোহ নেই, তার সুরক্ষার জন্যে এত বড় সংখ্যায় পুলিশ কর্মী কেন দেখা যায়? এই দেখুন, আমার কাছে ছবি রয়েছে। এই ছবিতে আপনি বসে রয়েছেন আর চারপাশে পুলিশ রয়েছে। এখানে আপনি হেঁটে যাচ্ছেন আর আপনার চারপাশে ব্ল্যাক ক্যাট কমান্ডো রয়েছে। দেখুন, আমি যেখানেই যাই, যে স্টেটেই আমি যাই, যে রাজ্যে আমি যাই, ওখানকার সরকার আমায় রাজ্যের অতিথি হিসেবে গ্রহণ করেন। আর যখন তারা রাজ্যের অতিথির মর্যাদা দেন, তখন সরকারের সেটা কর্তব্য হয়ে দাঁড়ায়, যে ডিউটি হয়ে যায়। তো তারাই সুরক্ষার ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, ওরা ওনাদের কাজ করেন, আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভগবান মহাবীরের সিদ্ধান্ত তো অহিংসা নিয়ে। এদের হাতে তো এসএলআর রয়েছে, যদি গুলি চলে তাহলে 50-60 জন তো এমনি মারা যাবেন। দেওয়ালের মধ্যে দেওয়ালে কিচ্ছু লিখবেন না, এটা জানানোর জন্যও কিছু না কিছু লিখতেই হয়। তো আমি মনে করি এই যে সরকার নিজের ডিউটি পালন করছে, তাতে আমি কোনো বাধা দিই না। ওনারা যদি দিতে চান আর এই ব্যবস্থা করেন তো সেটা ভালো, সরকারেরও তো ডিউটি হয়ে যায়, যেখানে হাজার হাজার লোক। আপনি এটা বলছিলেন যে, আমার কথাটা তো শুনে নিন। আপনি এই ময়ূরপুচ্ছ ব্যবহার করেন যাতে কোনো জীবাণু পর্যন্ত না মরে, যেখানে বসেন ওই জায়গাটা পরিষ্কার করে নেন, কিন্তু পেছনে বন্দুকধারীরা দাঁড়িয়ে থাকে, আর ওগুলো সাধারণ বন্দুক নয়, এসএলআর মানে সেলফ লোডিং রাইফেল। একবার চললে 50-60 জন এমনি মারা যাবেন। ওসব চালাতে লাগেই না। আর ওনাদের আমি বলে দিই, ওগুলোকে লক করে রাখুন, কারণ ওগুলো দেখে আমার নিজেরও ভয় লাগে। কারণ ওনারা একদম পাশেই দাঁড়িয়ে থাকেন আমার, তো অন্য কোনো ভয়ের কারণ তো সেরকম নেই। না, কিন্তু অহিংসার পূজারী, হিংসার ওয়েপন নিজের সঙ্গে রাখবেন, এটা কিভাবে মেনে নেব? আমার আর কোনো সম্পর্ক নেই তার সাথে, ঠিক আছে? ওটা একটা ব্যবস্থা, ওনারা এই ব্যবস্থা করেন, আমি ওদের অস্বীকারও করি না, আবার নিজের থেকেও চেয়েও নিই না। দেখুন, আপনি পাকিস্তান সম্পর্কে বক্তব্য রাখেন, আপনি পাকিস্তানকে শয়তান বলেন, আর বলেন যে পাকিস্তানকে তাদের ভাষায় জবাব দেওয়া উচিত। দেখুন, পাকিস্তানকে যদি তাদের ভাষায় জবাব দিতে হয় তাহলে গুলি চালাতে হবে, ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, হিংসা তো হবে। আপনার এই প্রশ্নটা খুবই মর্মস্পর্শী প্রশ্ন। এসব মিডিয়ার লোকজন আমায় এসে জিজ্ঞাসা করে যে এত বছর ধরে এসব চলছে হিন্দুস্তান আর পাকিস্তান, যদি পাকিস্তানের মতো দেশই না হতো তাহলে জানি না হিন্দুস্তান আজকে কোথায় পৌঁছে যেত, আরও কত অগ্রগতি হয়ে যেত। এই জন্য বলেছিলাম ওদের বোঝান, ভালোবাসা দিয়ে বলেছিলাম ওদের বোঝান, যেভাবে গত 60 বছর ধরে আমরা বুঝিয়ে আসছি, সেটার কোথায় ওদের মাথায় ঢুকছে। কিন্তু যদি জৈন মুনিও প্রেমের ভাষা ছেড়ে বন্দুকের ভাষা বলতে শুরু করে, তাহলে অহিংসার কথা কে বলবে? আমি সেটা বলতে চাইছি না। মিডিয়া আমায় প্রশ্ন করায়, আমি বললাম ওদের ভাই এখানে হোক ওখানে, ওদের এই ভাষাতেই বোঝাতে হবে। কথায় আছে না, কুকুরের লেজ 12 বছর ধরে আপনি সোজা করুন, সোজা করার চেষ্টা করে যান, ও বাঁকাই থাকবে। তো এই পাকিস্তান হলো কুকুরের লেজ, ওরা কখনো সোজাই হয় না। সব কথা তো বলেন, কিন্তু আপনি এত কড়া ভাষায় বলেন কেন? একটু ভালোবেসে বলতে পারেন না? রজতবাবু, প্রথম 10 বছরে অনেক ভালোবাসা দিয়ে বলেছি, অনেক মিষ্টিভাবে বলেছি, অনেক মিষ্টিভাবে বলেছি, অনেক মিষ্টিভাবে বলেছি। আর ওই মিষ্টিভাবে বলার পরিণাম এই হলো যে আমি বলতে থাকতাম আর লোক শুয়ে থাকতো। আমি বলতে থাকতাম, লোকেরা শুয়ে থাকতো, তাদের মনে হতো যে মুনিদেব ঘুমপাড়ানি গান শোনাচ্ছে। একদিন আমার মনে হলো যেন মহাবীর আমায় বলছেন যে তরুণ সাগর, এই সব লোকজন অন্ধ আর কালা। আর ওই সময় আমার কথা শুনতে এত হাজার হাজার লোক আসতো না, কিন্তু
অনেক কষ্টে 20-25 জন লোক আসতো তখন। আর এই 25-50 জন লোকও, যাদের ছেলে দোকান পর্যন্ত যেতে দিত না আর ঘরে বৌমা টিকতেও দিত না, এরাই আসতেন আর কি। তো আমার মনে হলো মহাবীর বলছেন যে মুনি তরুণ সাগর, এসব অন্ধ আর কালা লোকজন, এরা না আপনার কথা শুনতে পাচ্ছে আর না বুঝতে পারছে, এদের সঙ্গে সময় নষ্ট করো না। পরের দিন আমি এমন একটা বক্তব্য রাখলাম, হিন্দুস্তানের অর্ধেক মানুষ আমার বিরুদ্ধে ছিল আর আমার ওপর চাপ ছিল যাতে আমি আমার বক্তব্য ফিরিয়ে নিই। কিন্তু আমি বলি, এই বক্তব্য ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এটা আমার জীবনের জেনে বুঝেই নেওয়া একটা রণনীতি। সারা জীবন এই মিশনেই কাজ করতে হবে, কেউ সঙ্গে থাকুক বা না থাকুক, আমি এই মিশন নিয়েই কাজ করব। তবে ওই পংক্তি আপনার মনে আছে কি, যার কাছে একলা চলার সাহস আছে, একদিন তার সঙ্গে সবাই থাকবে। এই আপনি বাবা মেয়ের কথা বললেন, কিন্তু আপনি তো বিয়ে করেননি, আপনার তো পরিবার নেই। আবার আপনি লোককে বলেন কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে পারে। আমি সংসার ছেড়েছি, সমাজকে ছাড়িনি। আমি সংসারকে ছেড়ে দিয়েছি, সমাজকে তো আর ছাড়িনি। এই সমাজেই থাকি আর সমাজে যা কিছু ঘটে চলেছে তার উপর আমি নজর রাখি। আরো ভালো উদাহরণ, স্ত্রীর পরিভাষায় আমার মতো করে আমি বলছি, স্ত্রীর যে পরিভাষা, पत्नी जो पति से रहे तनी तनी खत्म कर दे उसकी मनी, वही ये पत्नी है। প্রত্যেক আমার তো কোনো কাজও নেই, আমার কোনো ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, এমন কোনো কাজও তো আমার কাছে নেই। আমি বসেই থাকি, চিন্তা করি, বিচার করি আর নতুন নতুন পরিভাষায় আমার কিভাবে মতন বুঝতে করে। পারেন শাশুড়ি বৌমার মধ্যে কি হচ্ছে, কিভাবে জানতে না, পারেন? দেখুন, আমার কোনো বাড়ি ঘর নেই, কিন্তু আমার প্রত্যেক বাড়ির গল্প জানা আছে। আমার কোনো বাড়ি নেই, কিন্তু আমার প্রত্যেক বাড়ির গল্প জানা আছে। এই জন্য এই বিষয়ে আমি মন্তব্য করি, বিবেচনা করি, আর লোক আমার বক্তব্য লাইক করেন, পছন্দ করেন, আর ওনারা শুধু আমার কথা শোনেনই না, বরং সেটা অনুসরণ করেন। আপনার কি মনে হয় না যে আপনি অন্ধদের শহরে এসে আয়না বিক্রি করছেন? কেউ জাগলো কি না জাগলো সেটা তার ভাগ্য। লোক আমাকে প্রশ্ন করে, মণিদেব আপনার কথা শুনতে হাজার হাজার লোক আসেন, তো আপনার কি মনে হয় যে আপনার এই বক্তব্য শোনার পর এই মানুষগুলো শুধরে যাবে? তো আমি তাদের শুধু এটাই বলি, কেউ জাগলো কি না জাগলো এটা তার ভাগ্যের ব্যাপার। আমার কর্তব্য হলো বক্তব্য রেখে যাওয়া সব সময়।